বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফরের জন্য বেছে নিয়েছেন মালয়েশিয়াকে, তারপর সেখান থেকে সরাসরি চীনে। তার এই একটা সিদ্ধান্তই বলে দিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ১.৫ দশকের একটা অধ্যায় শেষ হয়ে নতুন আরও একটা অধ্যায় শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, দেশ সমাচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, তারেক রহমানের এই চীন সফরের পেছনের ইতিহাসটা কি, কেন ঠিক এই সময়ে এই সফর এতটাই গুরুত্বপূর্ণ, আর চীনের সঙ্গে কি কি চুক্তি ও পরিকল্পনা হতে যাচ্ছে, আজকের এই পর্বে আমরা পুরোটা খুঁটিয়ে দেখব। আর শেষ পর্যন্ত থাকুন, কারণ মাঝামাঝি দিয়ে এমন একটা সম্ভাব্য চুক্তির কথা বলবো যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার পুরো চিত্রটাই বদলে দিতে পারে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, চলুন একটু পেছনে ফিরে যাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন আর পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে একটা দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল। দিল্লি কেন্দ্রিক একটা প্রক্সি পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকেই দেশের মানুষ পররাষ্ট্রনীতিতে একটা আত্মমর্যাদার অনুভূতি ফিরে পেতে শুরু করে। এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতাকেই আরও সামনে নিয়ে যাচ্ছেন। আর মজার বিষয় হলো, এই ধারাটার সূচনা একদম নতুন কিছু নয়। এটা মূলত শুরু করেছিলেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটু ইতিহাস বলে, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই রাশিয়া আর ভারতের দিকে ঝুঁকে গিয়েছিল। তারপর জিয়াউর রহমানের শাসনামলে এই নীতিতে বড় পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক যেমন মজবুত হয় তার আমলে, তেমনি চীন আর মুসলিম বিশ্বের সঙ্গেও সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যায়। খালেদা জিয়ার সরকারও এই ধারাই অনুসরণ করেছিলেন, কিন্তু ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর সেই ধারা থেকে সরে গিয়ে আবারও ভারতমুখী নীতিতে ফিরে যায় বাংলাদেশ। এই পুরো ১.৫ দশকে বাংলাদেশের কার্যত কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না বলা যায়। দিল্লির স্বার্থ রক্ষাটাই হয়ে উঠেছিল মুখ্য বিবেচ্য বিষয়। এমনকি তখনকার পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন একবার দুই দেশের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল সে সময়। যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে। তো গণ অভ্যুত্থানের পর এই পুরনো সমীকরণটা ভেঙে যায়। আর এখন তারেক রহমান যখন তার প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিলেন, এটাকে অনেকে দেখছেন একটা সুচিন্তিত কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে। প্রশ্ন হতে পারে, মালয়েশিয়া কেন? দেখুন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচাইতে বড় বাজারগুলোর একটা। লাখ লাখ বাংলাদেশি কর্মী সেখানে কাজ করেন। দ্বিতীয়ত, মালয়েশিয়া একটা উন্নয়নমুখী ও স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং মুসলিম বিশ্বে তার একটা বিশেষ মর্যাদাও আছে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনিই প্রথম সরকার প্রধান যিনি ওই সময় ঢাকা সফর করেন। সো একটা সম্পর্কের ভিত্তি আগে থেকেই তৈরি ছিল। আরেকটা ব্যাপার হলো, প্রভাবশালী মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আর কৌশলগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়া নীরবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেই বৃহত্তর নেটওয়ার্কের একটা অংশীদার হয়ে উঠতে চাইছে বলেই অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চীন সফর নিয়ে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সরাসরি চীনে এরই মধ্যে রওনা হয়েছেন এবং এই সময়টা একদমই সাধারণ কোনো সময় নয়। গেল ১-২ বছরে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত মানচিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। ইরান যুদ্ধ আর গত বছরের মে মাসে পাকিস্তান ভারত আকাশ যুদ্ধ, এই দুটো ঘটনা পুরো এই অঞ্চলের শক্তি সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে চীনের পুরনো মিত্র ইরানের একরকম পরোক্ষ বিজয় হয়েছে বলা যায়। আর সেখানে আরেক মিত্র পাকিস্তানের মধ্যস্থতার মধ্য দিয়ে চীন নেপথ্যে একটা বড় খেলোয়াড়ের ভূমিকা পালন করেছে।
এর সঙ্গে যোগ করুন গেল বছরের আকাশ যুদ্ধে চীনের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তান যেভাবে ভারতকে পরাস্ত করেছে বলে আলোচনা হয়েছে, তাতে আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে চীনের অবস্থান অনেকটাই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই বাস্তবতায় দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর জন্য চীনের সঙ্গে সম্পর্ক উপেক্ষা করার সুযোগ খুব কম। বরং বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি, বিনিয়োগ আর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করাটা এখন সময়ের দাবি। তো এই সফরে আসলে কি হতে যাচ্ছে? পররাষ্ট্র সচিব সফরের আগে সাংবাদিকদের জানিয়েছেন, এই সফরের দুটো চুক্তি, 13টা সমঝোতা স্মারক আর একটা অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে সবচাইতে আলোচিত বিষয় হলো বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা। এখানে সবচাইতে বড় নাম হলো তিস্তা মহাপরিকল্পনা। পুরো নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। তিস্তা নদীর অববাহিকা অঞ্চলের উন্নয়ন আর পানি সংকট সমাধানের জন্য এই প্রকল্পটা অনেক দিন ধরে আলোচনায় আছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কথা চালাচালি হচ্ছিল এবং একটা সম্ভাব্যতা সমীক্ষাও সম্পন্ন হয়েছে। চলতি বছরের মে মাসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে চীনের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তো এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশা থাকবে এই সফরে শুধু চীনের সম্মতি নিশ্চিত করাই না, বরং যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শুরু করা। এর পাশাপাশি মোংলা বন্দরের আধুনিকায়নেও চীনকে সম্পৃক্ত করা হয়েছে, যা বন্দরভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে। এখন একটু ইতিহাসে ঢুকি, কারণ এটা বুঝলে বর্তমান সম্পর্কটা পরিষ্কার হবে। 1975 থেকে 1981 সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকাল বাংলাদেশ চীন সম্পর্কের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সময়েই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের একটা মজবুত ভিত্তি তৈরি হয়। আসলে কি হয়েছিল জানেন? 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সামরিক খুচরা যন্ত্রাংশ দিতে অস্বীকার করে। এই সংকটের মুহূর্তে চীন এগিয়ে আসে আর সে শূন্যতা পূরণ করে। জিয়াউর রহমানের সরকারের সময়ই বাংলাদেশ চীনের কাছ থেকে ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর প্রশিক্ষণ বিমান কেনার জন্য 1975, 1976 আর 1980 সালে 3টি আলাদা বড় চুক্তি স্বাক্ষর করেছিল। ফলাফল কি হলো? 1975 থেকে 1978 সালের মধ্যে বাংলাদেশের মোট সামরিক আমদানির প্রায় 78% এসেছিল চীন থেকে। এটা কার্যত পুরো সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলতে সহায়তা করেছিল। এই ধারাবাহিকতার সূত্র ধরে পরে 2002 সালে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। আর বর্তমানে চীনই বাংলাদেশের সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় উৎস। এখন বর্তমান প্রসঙ্গে আসি। কিছুদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আর মাল্টিরোল ফাইটার বিমান কেনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তিনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছিলেন। 2017 সালে রোহিঙ্গা সংকট যে এতটাই প্রকট রূপ নিয়েছিল, তার পেছনে একটা কারণ ছিল বিমান প্রতিরক্ষার দুর্বলতা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। তার যুক্তি হলো, কক্সবাজার আর চট্টগ্রামে যদি তখন একটা শক্তিশালী ও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এই প্রেক্ষাপটে আলোচনায় আছে বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার দিকে এগোতে পারে। যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে এটা হবে দেশের প্রতিরক্ষা খাতে সত্যিকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। আর শুধু অস্ত্র কেনাকাটাই নয়, প্রতিরক্ষা প্রযুক্তির স্থানান্তর, যৌথ উৎপাদন আর কারিগরি সহায়তা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারিতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর একটা চুক্তি হয়েছে ড্রোন কারখানা নির্মাণের জন্য। এই সফরে এই বিষয়টি নিয়েও আরও অগ্রগতি হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো রোহিঙ্গা সংকট। মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা আর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে চীনের সক্রিয় ভূমিকা চাইছে বাংলাদেশ।
মিয়ানমারের সামরিক জান্তা ও অন্যান্য পক্ষের ওপর চীনের যে প্রভাব আছে সেটা কাজে লাগিয়ে একটা টেকসই প্রত্যাবাসন পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা চলছে। তবে একটা কথা স্পষ্ট করে বলা যাচ্ছে, সরকারের পক্ষ থেকে চীনের সঙ্গে এই সম্পর্ক একদমই সম্পূর্ণ দ্বিপক্ষীয় এবং এটা ভারত বা যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না। মানে সরকার কোনো একটা নির্দিষ্ট ব্লকের দিকেই ঝুঁকে না পড়ে জাতীয় স্বার্থ আর সার্বভৌমত্বকে সামনে রাখার চেষ্টা করছে, এটা বলা হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে তারেক রহমানের এই মালয়েশিয়া চীন সফর একটা প্রতীকী আর বাস্তবিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রতীকীভাবে এটা একটা বার্তা দেয় যে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতির পথেই এগিয়ে যাচ্ছে, আর বাস্তবিক দিক থেকে তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা আর আঞ্চলিক ভারসাম্য, এই তিনটা জায়গায় কি ফলাফল আসে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই সফর বাংলাদেশের জন্য কতটা কৌশলগত লাভ নিয়ে আসবে? নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।